নমস্কার। রবি বিতানের পক্ষ থেকে আপনাদের আরও একবার স্বাগত। রবি বিতানের ৩০তম বর্ষপূর্তিতে আজকের সন্ধ্যায় আমাদের এ বিশেষ নিবেদন ওগো বিদেশিনী। মেয়েটির সঙ্গে রবীন্দ্রনাথের প্রথম চেনা আন্দ্রে জিদর অনুদিত গীতাঞ্জলির ফরাসি অনুবাদকে ঘিরে, আর প্রথম দেখা তারও ১০ বছর পর। রবীন্দ্রনাথ তখন ৬৩ আর মেয়েটি ৩৪-৩৫। তার নাম রেখেছিলেন কবি বিদেশি ফুল, ভিক্টোরিয়া ওকাম্পো। রবীন্দ্রনাথ এবং ভিক্টোরিয়া ওকাম্পোকে ঘিরেই, তাদের কথা নিয়েই আমাদের এ বিশেষ নিবেদন ওগো বিদেশিনী। রবীন্দ্রনাথের ভূমিকায় যে মানুষটি রয়েছেন, যার সম্পর্কে কোনো বিশেষণই বোধহয় যথেষ্ট নয়, তার নামটাই তার পরিচয়, শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায়। ভিক্টোরিয়া ওকাম্পো বিশিষ্ট বাচিক শিল্পী, দূরদর্শন বেতার উপস্থাপিকা শ্রীমতী মধুমিতা বসু, যে মানুষটি তার সঙ্গীত জীবনের ৬০ বছর পার করলেন। রবি বিতানের কর্ণধার শ্রীমতী আভা বন্দ্যোপাধ্যায় আজ সূত্রধরের ভূমিকায় আমাদের নিবেদন ওগো বিদেশিনী। কোন রহস্য সিন্ধুর পরপারে ঘাটের উপরে তাহার বাড়ি, তাহাকে শারদ প্রাতে মাধবী রাতে ক্ষণে ক্ষণে দেখিতে পাই। হৃদয়ের মাঝখানেও মাঝে মাঝে আভাস পাওয়া গেছে। আকাশে কান পাতিয়া তাহার কণ্ঠস্বর কখনো বা শুনিয়াছি। আমি তোমারে সঁপেছি প্রাণ ওগো বিদেশিনী। ১৯২৪ সালের নভেম্বর মাস। রবীন্দ্রনাথ ঠাকুর জাহাজে চেপে চলেছেন পেরুর দিকে। ৬৩ বছর বয়সের পূর্ণ যুবক রবীন্দ্রনাথের চেহারায় বার্ধক্যের চিহ্ন মাত্র নেই। তবু হঠাৎ করেই তার শরীর খারাপ হলো। জাহাজেই তিনি অসুস্থ বোধ করলেন। বুয়েনোস আইরেস হয়ে পেরুর রাজধানী লিমায় যাওয়ার পথে রবীন্দ্রনাথের হৃদযন্ত্রে অকস্মাৎ সমস্যা। তাঁর এবারের বিদেশ ভ্রমণের সঙ্গী লিওনার্দো এলমহার্স্ট খুবই চিন্তিত। এই অবস্থায় লিমায় পৌঁছানো রবীন্দ্রনাথের পক্ষে প্রায় অসম্ভব। বুয়েনোস আইরেস হয়ে লিমা যাচ্ছেন টেগোর, রবীন্দ্রনাথ টেগোর। সে কবে থেকে তোমার প্রতীক্ষায় কবি, সেই কবে থেকে তোমার লেখার সাথে কিভাবে প্রথম পরিচয় হলো, তোমার নিজের ইংরেজি অনুবাদ পড়ে না জিদের ফরাসি অনুবাদ, আজ আর তা মনে পড়ে না। তোমার সৃষ্টির সাথে একাত্মতায় আবিষ্ট হয়ে আছো যে সেই তুমি। তোমার আবির্ভাব হবে সাহানি চিত্রই। এই আমার জীবনের সবচেয়ে বড় ঘটনা। আচ্ছা আচ্ছা, আমি কি, তা তো এখনো জানানো হলো না। আমি ভিক্টোরিয়া, ভিক্টোরিয়া ওকাম্পো। ১৯২৪ সালে নভেম্বর মাসে ভিক্টোরিয়ার সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম দেখা। তখন ভিক্টোরিয়ার বয়স ৩৪-৩৫ বছর আর রবি ঠাকুরের ৬৩। প্রথম চেনা তার 10 বছর আগে। ১৯১৪ সালে ভিক্টোরিয়ার হাতে এসেছিল আন্দ্রে জিদের ফরাসি অনুবাদে গীতাঞ্জলি। সে সময়ে
তার ক্ষতবিক্ষত বিবাহিত জীবন পৌঁছেছিল অপমান, লাঞ্ছনা আর যন্ত্রণা চূড়ান্ত পর্যায়ে। সেই সময় ঝড়ের রাতে পরাণ সখা রূপে অভিসারের পথ ধরে এলো কবির কলম নিঃসৃত বাণী। Art thou abroad on this stormy night on thy journey of love, my friend? The sky groans like one in despair. I have no sleep tonight. Ever and again I open my door and look out in the darkness, my friend. I can see nothing before me. I wonder, where lies thy path? By what dim shore of the ink-black river? By what far edge of the frowning forest? Through what mazy depth of gloom art thou treading thy course to come to me, my friend? রবীন্দ্র আপ্লুত ভিক্টোরিয়া লিখলেন, রিডিং টেগো, থিঙ্কিং অফ টেগো, ওয়েটিং ফর টেগো। 1890 সালে 7 এপ্রিল ভিক্টোরিয়া ওকাম্পোর জন্ম বুয়েনোস আইরেস হয়ে এক সম্ভ্রান্ত পরিবারে। 1912 সাল থেকে তার নিজের পছন্দের পুরুষ বার্নার্দো এস্তাদার সাথে বিবাহিত জীবনযাপন শুরু করেন তিনি। বলাই বাহুল্য, এই জীবন সুখকর হয়নি। 1921 সাল থেকে প্রেমিক মার্তিনেথের সঙ্গে থাকতে শুরু করেন। ইতিমধ্যেই ভিক্টোরিয়ার লেখক হিসেবে সুনাম ছড়িয়ে পড়তে থাকে। মাতৃভাষা স্প্যানিশ ছাড়াও ফরাসি ও ইংরেজিতে সাহিত্য চর্চা শুরু করেন ওকাম্পো। জানো কবি, কিছুদিন আগেই লা নেসিয়ন পত্রিকায় প্রকাশিত হয়েছে আমার নিজের লেখা 3টি প্রবন্ধ। কাদের নিয়ে লিখেছি শুনবে? দান্তে, রাস্কিন আর গান্ধী। শেষ লেখাটি ছাপা হয়েছে এই বছরই মার্চ মাসে। আমার 4 নম্বর লেখার নাম হবার কথা রবীন্দ্রনাথ পড়বার আনন্দ। এবারের সানি চিত্রই বসন্ত যেন উছলে পড়েছে। সোনালি রোদ্দুরে ছেয়ে আছে চারদিক, গোলাপে গোলাপে ভরে গেছে দেশ। জানালা খোলা ঘরে আমার সময় কাটছে কবি তোমায় নিয়ে, তোমার লেখা পড়ে, তোমার কথা ভেবে, তোমায় চিঠি লিখে। যদিও সে চিঠি কোনোদিনও ডাক বাক্সে পৌঁছবে না। এই সমস্ত পড়া, ভাবনা, প্রতীক্ষা সব মিলিয়ে প্রস্তুত হলো লা নেসিয়নে প্রকাশিত প্রবন্ধ। প্রবন্ধ নয় টেগোর, এ তো তোমাকে লেখা আমার দীর্ঘতম চিঠি, যার মধ্যে রয়েছে তোমাকে, তোমার রচনাকে, তোমার সৃষ্টিকে অন্তর দিয়ে বোঝার চেষ্টা। সালের শেষ দিকে ভিক্টোরিয়ার সঙ্গে দেখা হওয়ার কিছুদিন আগেই রবীন্দ্রনাথ লিখলেন, প্রথম বয়সের বাতায়নে বসে তুমি তোমার দূরের মধুর উত্তরীয়ের সুগন্ধি হাওয়া পেয়েছিলে। শেষ বয়সের পথ পেরিয়ে গোধূলি রঙের রাঙা আলোতে তোমার সেই দূরের মধুর সন্ধানে নির্ভয়ে চলে যাও। লোকের ডাকাডাকি শুনো না, সুর যে দিক থেকে আসছে সেই দিকে কান পাতো, আর সেই দিকেই ডানা মেলে দাও সাগর পারের লীলালোকের আকাশ পথে। যাবার বেলায় কবুল করে যাও যে তুমি কোনো কাজের নও, তুমি অস্থায়ীদের দলে। তখনও ভিক্টোরিয়ার দেখা পাননি রবীন্দ্রনাথ, কিন্তু দূরের বন্ধু যে কোথাও তারই জন্য অপেক্ষা করছেন সেই বার্তা উদ্ভাসিত তাঁর অন্তরে। 6 নভেম্বর বৃহস্পতিবার 1924 সাল বুয়েনোস আইরেসের ঘাটে এসে লাগলো অ্যান্ডেজ জাহাজ। অসুস্থ রবি ঠাকুর জাহাজ থেকে সোজা উঠলেন প্লাজা হোটেলে। আজ আবার স্বপ্ন পূরণের দিন।
আমি যাচ্ছি প্লাজা হোটেলে। আমার প্রিয় কবিকে আজ দু চোখ ভরে দেখব। মানুষ চোখে যাকে এতদিন চিনেছি, নতুন করে চিনব তাকে আজ থেকে। এলেন ভিক্টোরিয়া, কবিকে দেখলেন দু চোখ মেলে, একাধারে বিস্মিত ও শিহরিত কম্প। আমার বাবার বয়সের কাছাকাছি তোমার বয়স, অথচ নিভাজ কপাল, রেখা পড়েনি একটিও। কি শান্ত, লাবণ্যময়, হিরণ্ময় তোমার শরীর। তোমার কেশগুচ্ছ উপচে পড়েছে তোমার দৃঢ় সুগঠিত গ্রীবা পর্যন্ত। দীর্ঘ দেহ, দীপ্ত মুখমণ্ডল, ঘন আখি পল্লব, বাংময় দুটি হাত। কবি, কবি, তুমি আমার সমস্ত দেহ মন অনাবিল আনন্দে ভরিয়ে দিলে, আমায় অবশ করে ফেললে নিমেষে। কোন বাঁধনের গ্রন্থি বাঁধিল দুই অজানারে? চাইলেন রবীন্দ্রনাথ ওকাম্পর দিকে, মৃদু হেসে নিজেই আপন মনে ভাবলেন, 29 বছর আগের গানখানি যে তোমাকেই উদ্দেশ্য করে রচনা, বিধাতা আজ তা আমায় বুঝিয়ে দিলে। সমুদ্রপথে কেনই বা লিখেছিলুম, কোন রহস্য সিন্ধুর পরপারে ঘাটের উপরে তাহার বাড়ি, তাহাকেই শারদ প্রাতে মাধবী রাতে ক্ষণে ক্ষণে দেখিতে পাই। হৃদয়ের মাঝখানেও মাঝে মাঝে আভাস পাওয়া গেছে, আকাশে কান পাতিয়া তাহার কণ্ঠস্বর কখনো বা শুনিয়াছি। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে। আমি অতিথি তোমারি দ্বারে, ওগো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে, ওগো বিদেশিনী, ওগো বিদেশিনী। এই গান কি তুমি চিনি তোমার আমার জন্য কখনো পেতেছিলে কবি? হ্যাঁ গো, তোমারই জন্যে। নিদ্রাহীন বেদনায় ভাবি কবে আসিবে পরাণে চরম আহ্বান। মনে জানি এ জীবনে সাঙ্গ হয় নাই পূর্ণ তানে মোর শেষ গান। কোথা তুমি যে ছোঁয়াবে তব স্পর্শমণি আমার সঙ্গীতে? মহান স্তব্ধের প্রান্তে কোথা বসে রয়েছে রমণী নীরব নিশীথে? কবি, তুমি কথা দাও, আমার সেবা তুমি গ্রহণ করবে। এই সুযোগ আমায় হারাতে দিও না। তুমি দেখো, যেখানে তুমি থাকবে কিছুতেই তোমার অপছন্দ হবে না। কেমন করে জানলে? তোমায় যে চিনেছি, জেনেছি, অনুভবে পেয়েছি, তোমার লেখায়, তোমার ছন্দে। কবির অনুমতি মিলল। মিরালোরিও নামে খোলামেলা ঝকঝকে সাদা চমৎকার একটি বাড়ি ভাড়া করলেন ভিক্টোরিয়া, কবিকে সঙ্গে এনে রাখবেন বলে। শোনা যায় হিরে তায়রা বিক্রি করে সেই টাকায় প্লাতা নদীর কোল ঘেঁষা মিরালোরিও নামের বাগান বাড়িটি ভাড়া করেন ওকাম্প তার প্রাণের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্যে। জানো কবি, যে বাড়িতে তোমায় নিয়ে চলেছি তার পাশ দিয়ে বয়ে চলেছে প্লাতা নদী। তোমার ইচ্ছে হলে 3 তলার ঘরের জানলা দিয়ে কিংবা 2 তলার হলঘর থেকে তুমি সেই বহমানতা উপভোগ করতে পারো। এই সময় ভোরের দিকে চমৎকার কুয়াশা পড়ে, আর বসন্তের সমারোহ দেখতে পাবে বাড়ির সামনের বাগানে। গোলাপে গোলাপে সেজে উঠেছে আমার সাথে, না, তোমার একান্ত মিরালোরিও। 11ই নভেম্বর 1924
মিরালোরিওতে রবীন্দ্রনাথের প্রথম দিন। স্বর্ণ সুধা ঢালাই প্রভাতের বুকে, জাপিলাম সুখে, পরিপূর্ণ অবকাশ করিলাম পান। মুদিল অলস পাখা, মুগ্ধ মোর গান, যেন আমি নিস্তব্ধ মৌমাছি। আকাশ পদ্মের মাঝে একান্ত একলা বসে আছি, যেন আমি আলোকের নিঃশব্দ নির্ঝরে। মন্থর মুহূর্তগুলি ভাষায় দিতেছি লীলাভরে। রক্তে মোর উঠে বাজি তরঙ্গের অরঙ্গের, সম্মিলিত স্বর নিখিল মর্মর। এ বিশ্বের স্পর্শের সাগর আজ মোর সর্ব অঙ্গ করেছে মগন। এই স্বচ্ছ উদার গগন বাজায় অদৃশ্য শঙ্খ, শব্দহীন সুর। আমার নয়নে মনে ঢেলে দেয় সুনীল সুদূর। মিরালোরিও কবি স্মৃতিকে উস্কে দিয়েছিল। কবি পৌঁছেছিলেন কৈশোরে। যিনি হাত ধরে কবিকে মিরালোরিও নিয়ে এলেন, সেই ওকাম্প কবি মনকে স্মৃতি মেদুরতায় আচ্ছন্ন করতে বাধ্য করেছিলেন। ভিক্টোরিয়া, জানি না আজ তোমাকে দেখে কেন আমার প্রথম যৌবনের সুর বেজে উঠল। অনেক দিনের অনেক কথা, সে যে অনেক দিনের কথা। পুরানো সেই ঘাটের ধারে ফিরে এলো কোন জোয়ারে, পুরানো সেই কিশোর প্রেমের করুণ ব্যাকুলতা। সে যে অনেক দিনের কথা। আজকে মনে পড়েছে সেই নির্জন অঙ্গন, সেই প্রদোষের অন্ধকারে এলো আমার অধর পারে। ক্লান্ত ভীরু পাখির মতো কম্পিত চুম্বন, সেদিন নির্জন অঙ্গন। তখন জানা ছিল না তো ভালোবাসার ভাষা। যেন প্রথম দক্ষিণ বায়ে শিহর লেগেছিল গায়ে। চাঁপা কুড়ির বুকের মাঝে অস্ফুট কোন আশা, সে যে অজানা কোন ভাষা। সেই সেদিনের আসা যাওয়া আধিক জানা জানি। হঠাৎ হাতে হাতে ঠেকা, বোবা চোখের চেয়ে দেখা। মনে পড়ে ভীরু হিয়ার না বলা সেই বাণী, সেই আধিক জানা জানি। এই জীবনে সেই তো আমার প্রথম ফাগুন মাস। ফুটল না তার মুকুলগুলি, শুধু তারা হাওয়ায় দুলি। অবেলাতে ফেলে গেছে চরম দীর্ঘশ্বাস। আমার প্রথম ফাগুন মাস। ঝরে পড়া সেই মুকুলের শেষ না করা কথা আজকে আমার সুরে গানে পায় খুঁজে তার গোপন মানে। আজ বেদনায় উঠল ফুটে তার সেদিনের ব্যথা। এই শেষ না করা কথা পারে যাওয়ার উধাও পাখি, সেই কিশোরের ভাষা। প্রাণের পারের কুলায় ছাড়ি শূন্য আকাশ দিল পাড়ি। আজ এসে মোর স্বপন মাঝে পেয়েছে তার বাসা, আমার সেই কিশোরের ভাষা। কবি, স্মৃতির সিঁড়ি বেয়ে তোমার কার কথা আজ মনে পড়ল? না না না, আমি তা জানতে চাইব না, কিন্তু তার বদলে যা চাইব তা তোমাকে দিতেই হবে। বলো কি চাও? যা চাইবে তা আমার দেওয়া সম্ভব হবে তো? সম্ভব হবে কবি, খুব সম্ভব হবে। গতকাল তুমি মিরালোরিও এসেছ, আজ তোমার কাছে একটা কবিতা চাইব কবি, কেবল আমারই জন্য একটি কবিতা। হে বিদেশি ফুল, যবে আমি পুছিলাম কি তোমার নাম, হাসিয়া দুলালে মাথা, বুঝিলাম তবে নামেতে কি হবে। আর কিছু নয়, হাসিতে তোমার পরিচয়। হে বিদেশি ফুল, যবে তোমারে বুকের কাছে ধরে শুধালেম, বলো বলো মোরে কোথা তুমি থাকো, হাসিয়া দুলালে মাথা, কহিলে জানি না
জানি না কো, বুঝলাম তবে শুনিয়া কি হবে, থাকো কোন দেশে, যে তোমারে বুঝে ভালোবেসে, তাহার হৃদয়ে তব ঠাঁই আর কোথা নাই। হে বিদেশি ফুল, আমি কানে কানে শুধানু আবার, ভাষা কি তোমার? হাসিয়া দুলালে শুধু মাথা, চারিদিকে মর্মরিল পাতা। আমি কহিলাম, জানি জানি সৌরভের বাণী, নীরবে জানায় তব আশা, নিঃশ্বাসে ভরেছে মোর সেই তব নিঃশ্বাসের ভাষা। হে বিদেশি ফুল, আমি যেদিন প্রথম এনু ভরে শুধালেম, চেনো তুমি মোরে? হাসিয়া দুলালে মাথা, ভাবিলাম তাহে এক রতি নাহি কারো ক্ষতি। কহিলাম, বোঝনি কি তোমার পরশে হৃদয় ভরেছে মোর রসে, কেই বা আমারে চেনে এর চেয়ে বেশি, হে ফুল বিদেশি। হে বিদেশি ফুল, যবে তোমারে শুধাই, বলো দেখি মোরে ভুলিবে কি? হাসিয়া দুলাও মাথা, জানি জানি মোরে ক্ষণে ক্ষণে পড়িবে যে মনে, 2 দিন পরে চলে যাব দেশান্তরে, তখন দূরের তানে স্বপ্নে আমি হব তব চেনা, মোরে ভুলিবে না। এই কবিতা তুমি আমারই জন্য বেঁধেছ? কেমন করে বাঁধলে কবি? তোমার একটি নামে আমি ডাকবো বলে স্থির করেছি। তুমি তুমি আমার নাম দেবে কবি? তুমি আমায় নতুন নামে ডাকবে? কি নামে? বিজয়া। কি করবেন ভিক্টোরিয়া ভেবে কুল পাচ্ছেন না। নিজের রাঁধুনি, পরিচারিকা সবাইকে পাঠিয়ে দিয়েছেন রবীন্দ্রনাথের কাছে। সবচাইতে সেরা সুখ সুবিধের মধ্যেই কবিকে রাখতে চান তিনি। অজস্র টাকা খরচ করেছেন কবির পরিচর্যায়। ইচ্ছে যেন কবির জন্য আরও কিছু করেন। আজ বেশ কয়েকদিন হয়ে গেল তুমি আমার অতিথি, তবু কেন এখনো আমি তোমার খুব কাছে আসতে সংকোচ বোধ করি? কেন মনে হয় পাছে তুমি বিরক্ত হও? আমি তো তোমায় কখনো আসতে বারণ করিনি। আমি কাউকে চায়ের নিমন্ত্রণ করলে তুমি কখনোই সেই অতিথিদের সামনে আসতে চাও না। কেন? আতিথেয়তার কোনো ত্রুটিই তো রাখো না, তবু আমার অতিথিরা কেন বিজয়ার রূপ দর্শনে বঞ্চিত হয়? বেশ করে, আমি নিশ্চয়ই থাকব। আসলে আমি দূর থেকেই যে তোমায় অনুভবে পাই। সেদিন দর্জি এসেছিল তোমার জামার মাপ নিতে। তুমি জানলেও না, দর্জি যখন তোমায় স্পর্শ করে মাপ নিচ্ছিল, কি ঈর্ষাবোধ হচ্ছিল আমার। দর্জি যে অনায়াসে তোমাকে ছুঁয়ে যাচ্ছিল কবি, আমি তো তা কখনোই পারিনি। কি ভাবছো বিজয়া? ভাবছি কবি, তোমার কি আমায় আর কিচ্ছুটি দেবার নেই? কে বললেনি? আমারে যে ডাক দেবে, এই জীবনে তারে বারংবার ফিরেছি ডাকিয়া। সে নারী বিচিত্র বেশে মৃদু হেসে খুলিয়াছে দ্বার থাকিয়া থাকিয়া। দীপখানি তুলে ধরে মুখে চেয়ে ক্ষণকাল হাসি, চিনেছে আমারে তারই সেই চাওয়া, সেই চেনার আলোক দিয়ে আমি চিনি আপনারে। এই নাও বিজয়া, 29 বছর আগে যে গানটি বেঁধেছিলুম, সে তো তোমারই জন্যে। তার অনুবাদখানি তোমায় আমি উপহার দিয়ে গেলুম। আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী,
এই গানখানির অনুবাদ রবীন্দ্রনাথ ঠাকুর তুলে দিলেন বিজয়ার হাতে। কিন্তু আমি তোমার লেখায়, তোমার সৃষ্টিতে যতটা পাই, তোমাকে সামনে এলে কেমন দিশেহারা হয়ে পড়ি কবি। প্রবাসের দিন মোর পরিপূর্ণ করি দিলে নারী মাধুর্য সুধায়। কত সহজে করিলে আপনারি দূর দেশি পথিকেরে। যেমন সহজে সন্ধ্যাকাশে আমার অজানা তারা স্বর্গ হতে স্থির স্নিগ্ধ হাসে আমারে করিল অভ্যর্থনা নির্জনে বাতায়নে। একেলা দাঁড়ায় যাবে চাহিলাম দক্ষিণ গগনে। ঊর্ধ্ব হতে একতানে এলো প্রাণে আলোকেরই বাণী। শুনিনু গম্ভীর স্বর তোমারে যে জানি মোরা জানি। আধারের কোল হতে যেদিন কোলেতে নিলক্ষিতি মোদের অতিথি তুমি চিরদিন আলোর অতিথি। তেমনি তারার মতো মুখে মোর চাহিলে কল্যাণী কহিলে তেমনি স্বরে তোমারে যে জানি আমি জানি। জানি না তো ভাষা তব হে নারী শুনেছি তব গীতি প্রেমের অতিথি কবি চিরদিন আমারই অতিথি। ওকাব্যর সাথে পরিচয়ের দিন সাতেক পরেই কবি একটি চিঠি লেখেন বিজয়াকে। সেই চিঠির মধ্যে রবীন্দ্রনাথ এই বার্তাটি বিজয়াকে দেন। নারীর কাছ থেকে যে ভালোবাসা তিনি আজীবন আশা করে এসেছেন, সেই আশা পূর্ণ করলেন বিদেশি ফুল বিজয়া। My market price has been high and my personal value has been obscured. This value I seek to realize with an aching desire which constantly pursues me. This can be had only from a woman's love, and I have been hoping for a long time that I do deserve it. I feel today that this precious gift has come to me from you, and that you are able to prize me for what I am and not for what I contain. আবেগতাড়িত ভিক্টোরিয়ার নিবেদনে রবীন্দ্রনাথের প্রতি। আমি আপ্লুত কবি, আমি অভিভূত। নাথিং দ্যাট ইজ ইউ ক্যান বি টেকেন অ্যাওয়ে ফ্রম মি। হোয়াইল ইউ স্টে হিয়ার, joy will be with me. When you will go, pain must come. But at the roots of my being, nothing can be changed. Your staying or going can't deprive me of you. কিন্তু বাঁশি কি কখনো বেসুরে ঠেকেছিল? রবীন্দ্রনাথের জন্য আকুল বিজয়া কাটাচ্ছেন নিদ্রাবিহীন রাত। সে কথা কবিকে জানান তিনি। রাতের পর রাত কেটে যাচ্ছে, ঘুম আসছে না, আমি ঘুমোতে পারছি না কবি। যাকে পৃথিবীর সবচাইতে কাছের মনে করি, কেন সেই আমায় বোঝে না বলো তো? বুকের পরে হাজার কাটার যন্ত্রণা, সেই কাটা তুলে নাও কবি। এই যন্ত্রণা থেকে আমায় মুক্তি দাও, আমার আমার বন্ধু হও। সাথে আজি সঘন শ্রাবণ প্রাতে। কিন্তু কিসের ভুল বোঝাবুঝি, কিসের অভিমান? কেন ভিক্টোরিয়া বন্ধুত্বের আহ্বান জানাচ্ছেন কবিকে? বিজয়া ভালোবেসেছিলেন রবীন্দ্রনাথকে। রবীন্দ্রনাথ তিনি নিজে কি বোধ করেননি বিজয়ার ভালোবাসা?
নিশ্চয়ই করেছেন। তার বিজয়াকে লেখা চিঠিতে এ কথা প্রকাশ করেছেন। রবীন্দ্রনাথ নিজেও ভালোবেসেছেন ওকাম্পকে, কিন্তু সে ভালোবাসার রূপ অন্য, অনেক পরিণত, সংযত। অপেক্ষা করেছেন, সময় দিয়েছেন বিজয়াকে কবির ভালোবাসাকে বুঝতে। ধীরে ধীরে ভিক্টোরিয়া বুঝতে লাগলেন কবিকে। রবীন্দ্রনাথ প্রকাশ পেলেন বিজয়ার মনের অলিন্দে। And as I came little by little to know Tagore and his moods, little by little he partly tamed the young animal, by turn wild and docile, who did not sleep, dog-like, on the floor outside his door, simply because it was not done. এতটাই রবীন্দ্রানুরাগী হয়ে পড়েছিলেন ভিক্টোরিয়া যে তিনি একটি গৃহপালিতের মতো রবীন্দ্রনাথের ঘরের দরজার বাইরে শুয়ে থাকতে পারতেন, কিন্তু তা তিনি করেননি একটাই কারণে, তা করা যায় না বলে। কিন্তু কি আশ্চর্য সমাপতন! ওকাম্পোর এই উপলব্ধি যেমন হয়েছে, আমাদের কবিও মিরালোরিওতে থাকাকালীন লিখে চলেছেন। প্রদীপ যখন নিবেছিল, আঁধার যখন রাতি, দুয়ার যখন বন্ধ ছিল, কেউ ছিল না সাথী, মনে হলো অন্ধকারে কে এসেছে বাহির দ্বারে, মনে হলো শুনি যেন পায়ের ধ্বনিকার, রাতের হাওয়ায় বাজল বুঝি কঙ্কন ঝঙ্কার। বারেক শুধু মনে হলো খুলি, দুয়ার খুলি, ক্ষণেক পরে ঘুমের ঘোরে কখন গেনু ভুলি, কোন অতিথি দ্বারের কাছে একলা রাতে বসে আছে, ক্ষণে ক্ষণে তন্দ্রা ভেঙে মন শুধালো যবে, বলেছিলেম আর কিছু নয়, স্বপ্ন আমার হবে। শান্ত বিজয়া কবিকে প্রথম গুরুদেব সম্বোধন করে লিখলেন, I have gone through such joy and such sufferings all these days. Joy because I felt near you, sufferings because you ignored my nearness. জুড়িয়ে গেলেন বিজয়া, পরিণত হয়ে উঠলেন রবির ছায়ায়। রবীন্দ্রনাথ ঠিক করেছিলেন সান ইসিদ্র ছেড়ে ছুটির কদিন যাবেন না, তবে কেবল এক সপ্তাহের জন্যে তিনি ছিলেন মার দেল প্লাতায় চাপাদমালালে। এটি ছিল মার্তিনেজ দ্য হেজের এস্টেট। পরম অতিথি পরায়ণ এই ব্যক্তি কয়েকদিনের জন্য বাড়িটি ভিক্টোরিয়াকে ছেড়ে দেন। চাপাদমালাল থেকে কবি আবার ফেরেন সান ইসিদ্রোয়। জানুয়ারি মাসে তিনি দেশের উদ্দেশ্যে রওনা হন। ফেরার পথে বিচ্ছেদ বেদনার প্রতিচ্ছবি আঁকলেন কবিতার কলমে। জীবন মরণের স্রোতের ধারা যেখানে এসে গেছে থামি, সেখানে মিলেছিনু সময় হারা, একদা তুমি আর আমি। চলেছি আজ একা ভেসে, কোথা যে কত দূর দেশে, তরণে দুলিতেছে ঝড়ে, এখন কেন মনে পড়ে, যেখানে ধরণীর সীমার শেষে স্বর্গ আসিয়াছে নামি, সেখানে একদিন মিলেছি এসে, কেবল তুমি আর আমি। ইউরোপের দিকে ভেসে যেতে যেতে আর্জেন্টিনার তীর যতই সরে যেতে লাগলো, ততই সান ইসিদ্রোর দিনগুলির তাৎপর্য বিচ্ছেদের পশ্চাৎ ভূমিতে অত্যন্ত স্পষ্ট হয়ে কবির কাছে ধরা দিতে লাগল। 13ই জানুয়ারিতে জুলিও চেজারে জাহাজে থেকে বিজয়াকে লেখা তার চিঠি। আমার কাছে লাতিন আমেরিকার আত্মা চিরকালই আমার স্মৃতিতে বাস করবে, তোমার মধ্যে মুহূর্ত হয়ে। দুর্ভাগ্যবশত আমাদের মধ্যে ছিল সেই ভাষাগত বাধা, যা আমাদেরকে যথেষ্ট স্বাধীনভাবে চিত্ত বিনিময় করতে দেয়নি। কিন্তু এক মুহূর্তের জন্য ভেবো না
তোমার যে মন বলে একটা জিনিস আছে তা আমি বুঝতে পারিনি। আমার কাছে সেটা ছিল দূর তারকার মতো, অন্ধকার গ্রহের মতো নয়। রবীন্দ্রনাথ ভেবেছিলেন ঠিকমতো ইংরেজি শব্দ খুঁজে পাই না বলেই এই নীরবতা। তা কিন্তু নয়, ভাষার ভয় নয়, ওরই ভয় আমাকে চেপে ধরেছিল। সে কথা ওকে বলবার সাহসও ছিল না আমার। বস্তুত মস্ত একটা প্রভেদ ছিল আমাদের দুজনের মনোভাবে। রবীন্দ্রনাথ কি তা আমি জানতাম, তার লেখা পড়ে এবং তার সান্নিধ্যে এসে এ ধারণা আমার পূর্ণ হয়েছিল। কিন্তু রবীন্দ্রনাথের পক্ষে আমাকে জেনে নেবার একমাত্র উপায় ছিল তার বোধ, কেবলই বোধ। সানিসিদ্রতে পৌঁছবার অল্প দিনের মধ্যেই একটা কবিতা অনুবাদ করে দিয়েছিলেন আমার হাতে। চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী। কিন্তু আমার নীরবতা থেকে আমার ঠিক ঠিক অভিপ্রায়টি তিনি চিনতেন কিনা আজ আমার সন্দেহ হয়। আমাদের সম্পর্কটা ছিল নিতান্তই এক বেশি। তোমার বন্ধুত্ব আমার কাছে এসেছে অপ্রত্যাশিতভাবে। সে বন্ধুত্ব তার সত্যের পূর্ণতায় বেড়ে উঠবে তখনই যখন তুমি আমার জীবনের গভীরতর তাৎপর্যকে পরিষ্কারভাবে দেখতে পাবে। আমি আমার অধিকাংশ বন্ধুকে হারিয়েছি এই জন্যে যে তারা আমাকে চেয়েছিল তাদের নিজেদের জন্যে, এবং আমি যখন তাদেরকে বলেছি যে নিজেকে দিয়ে দেবার স্বাধীনতা আমার নেই, তখন তারা ভেবেছে যে আমি অহংকারী। বারে বারে এই একই পরিস্থিতি থেকে গভীরভাবে দুঃখ পেয়েছি আমি, এবং তাই যখনই বন্ধুত্বের কোনো নূতন উপহার আমার দিকে আসে তখনই ত্রস্ত বোধ করি। কিন্তু আমি আমার ভাগ্যকে মেনে নিই, আর তোমারও যদি তাকে পুরোপুরি মেনে নেবার সাহস থাকে তাহলে আমরা চিরদিন বন্ধুই থাকব। একদিকে দুর্ভাবনা, অন্যদিকে ঔৎসুক্য, একদিকে সান্নিধ্যের এক টুকরো থেকেও বঞ্চিত না হবার আকুতি, আর অন্যদিকে আমার ভীরুতা। এই দ্বন্দ্বে আমি ছিঁড়ে যাচ্ছিলাম। অল্পে অল্পে বুঝে নিলাম মানুষ রবীন্দ্রনাথকে, ধরতে পারলাম ওর চাল চলন। অল্পে অল্পে রবীন্দ্রনাথও বশ করে নিলেন একাধারে বন্য আর নিরীহ প্রাণীটিকে। ছ বছর পর 1930 সালে আবার দেখা হয় রবীন্দ্রনাথের সঙ্গে ভিক্টোরিয়া ওকাম্পোর। দেখা হয় ইউরোপে। প্যারিসে রবি ঠাকুরের আঁকা ছবির প্রদর্শন হলো। প্রধান আয়োজক ভিক্টোরিয়া ওকাম্পো। বিপুল অর্থব্যয়ে এই চিত্র প্রদর্শনী সুব্যবস্থা করেছিলেন বিজয়া। সে কি শুধুমাত্র চিত্রকর ভানু সিংহকে ইউরোপের দরবারে পৌঁছে দিতে, নাকি আরও একবার কবি সান্নিধ্য পাওয়ার আকাঙ্ক্ষা ছিল বিজয়ার অন্তর অলিন্দে? প্যারিসের গিয়ার ডু নর্ড রেল স্টেশনের প্ল্যাটফর্ম। রবীন্দ্রনাথ ঠাকুরকে বিদায় জানাতে এসেছে বিজয়া। এখানেই শেষ দেখা রবি ঠাকুর আর ভিক্টোরিয়ার। রেলগাড়ির কামরায় জানালার ধারটিতে রবীন্দ্রনাথ। কি কথা হয়েছিল তখন তাদের মধ্যে তা জানা যায়নি। রেলগাড়ির হুইসেলের আওয়াজে আগের সেটুকু কথোপকথন চাপা পড়ে গেছিল। তোমার মনে আছে বিজয়া, সান ইসিদ্রোর মিরালোরিওতে যখন একসাথে ছিলুম, অনেকগুলো বাংলা শব্দ তোমায় শিখিয়েছিলুম, মনে পড়ে সেই সব শব্দগুলো? তোমার মনে পড়ে? মনে পড়ে কবি, মনে পড়ে। অনেক বাংলা শব্দ তুমি শিখিয়েছিলে আমায়, কিন্তু একটি ছাড়া
বাকি সমস্ত শব্দ হারিয়ে গেছে রবিবাবু। শুধু একটি শব্দই আমার চোখের সামনে যখন তখন মনের আনাচে কানাচে যেমন তেমন ঘুরে বেড়ায়, তা হলো ভালোবাসা। 1934 জুলাই মাস, রানীচাঁদের সাথে কবির আলাপচারিতায় আরও একবার বিজয়া ফিরে এলেন রবীন্দ্র মানসে। সেদিন বিজয়ার চিঠি পেলুম। ছোট্ট একটি কার্ডে লিখেছে, যদি তুমি আমায় কিছু লেখো। একবার আসতে লিখে দিলুম। আমার জন্য যে কি করবে দিশে পেত না। নিজের বাড়িতে সবচাইতে সেরা সুখ সুবিধের মাঝে আমায় রেখেছিল। অজস্র টাকা আমার জন্য খরচ করেছে, তাতেও যেন ওর তৃপ্তি নেই। সব সময় তবু আশায় থাকতো আমি কি চাই। আমার চাওয়া ও প্রাণ দিয়ে মেটাবে এমনই ভাব। ওদের সমাজে ওরা ছিল খুব অ্যারিস্টোক্র্যাটিক, অনেকটা পর্দার মাঝেই থাকতো। ওদের সমান লোক ছাড়া কারো সঙ্গে আলাপ মেলামেশা করতো না। মাঝে মাঝে আমি কাউকে কাউকে চায়ে ডাকতুম, বিজয়া কখনো ওদের সামনে আসতো না। ভিতর থেকে সব দেখাশুনো করতো যাতে কোনো অসুবিধে না হয়, কিন্তু কখনো ওদের সঙ্গে আলাপ করতো না। আমার তা কেমন যেন লাগতো। একদিন এলমহার্স্টকে বললুম, এটা কেমন তোর? লোকজন বাড়িতে আসে অথচ বিজয়া বের হয় না ওদের সামনে। ওরা ভাবে কি যার বাড়িতে আসে সেই বের হয় না? ঠিক তার পরদিন দেখি বিজয়া এসে দিব্যি হেসে ওদের চা খাওয়াচ্ছে। এতে করে হলো কি, বিজয়া যাদের সামনে বের হয় তারা সংকুচিত হয়ে পড়ে, তারা যেন জড়সড় হয়ে থাকে। বিজয়া আমার চাওয়ার কাছে ওর সমস্ত তুচ্ছ জ্ঞান করত। বিজয়া খুব শিক্ষিতা মেয়ে ছিল। মাঝে মাঝে আসতো, আমার সঙ্গে নানা বিষয় নিয়ে আলাপ করত। প্রায় আমায় বলতো, কেন তুমি স্প্যানিশ ভাষা জানলে না? আমি যে সব কথা তোমায় ইংরেজিতে বোঝাতে পারিনি, কিন্তু আমি তোমায় আমার আকুল অনুভবের কথা বলে বিরক্ত করতে চাইনি দুটি কারণে কবি। তার একটি কারণ যেমন আমার একান্ত ব্যক্তিগত, যে ব্যক্তিগত অভিব্যক্তিগুলো প্রকাশ করার মতো ইংরেজি শব্দ আমি খুঁজে পাইনি। আর আরেকটি কারণ হলো আমার অভিমান। 23 মে 1941 আর এক আলাপচারিতায় রবীন্দ্রনাথ। বিদেশে দেখেছি তারা যখন ভালোবাসে তখন তার ইমোশনকে একটা রূপ দেয়, একটা কাজের ভিতর দিয়ে তার প্রতিষ্ঠা করে। আমি পেয়েছি বিদেশেও এই শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা। সেই স্প্যানিশ মেয়ে বিজয়া প্রথমেই আমায় বলল যে আমি তোমার জন্য কি করতে পারি। আমি যখন ওখান থেকে এলুম তখন সে করল কি, খুব দামি ইটালিয়ান জাহাজে দুটো কেবিন ঠিক করলে আমার জন্যে। আমি বললাম, এর প্রয়োজন কি? কিন্তু সে কিছুতেই মানলে না। বললে, একটাতে তুমি দিনের বেলা কাজ করবে আর একটা কেবিনে রাত্রে শোবে। এর কারণ আর কিছুই নয়, আমার জন্যে কিছু করতে চায়, এই ছিল তার আকাঙ্ক্ষা। একটা সোফা, সেটা কিছুতেই ঢোকে না কেবিনের দরজা দিয়ে। কাপ্তেনকে বলে দরজা কাটিয়ে বড় করে তবে সেই সোফাটাকে কেবিনে ঢোকালে বসে বিশ্রাম করব তাতে। তারপর দ্বিতীয়বার যখন আবার যাই বিদেশে, সে দেদার টাকা খরচা করে ছবি দেখাবার ব্যবস্থা করলে, এক্সিবিশন করলে, তাও কত খরচ করে। তাই দেখেছি যে বিদেশি মেয়েরা তাদের ভালোবাসার প্রতিষ্ঠা করে কাজের মধ্যে দিয়ে, ত্যাগের মধ্যে দিয়ে। একরকম ভালোবাসা আছে যা তুলে ধরে, বড় করে। আর একরকম ভালোবাসা আছে আমাদের দেশে যেটা মারে, চাপা দিয়ে দেয়। আমার মনে হয় মেয়েদের কাছ থেকে আমরা যেটা পেতে পারতুম তার অনেকখানি অপব্যয় হয়
কেবলমাত্র তার চোখের জলের সীমানার মধ্যে। মিরালোরিও থেকে অনেক ঘাট পেরিয়ে উত্তরায়ণে যে শোভাটি এসে পৌঁছেছিল, মৃত্যুর কয়েক মাস আগে 26শে মার্চ 1941 সেই শোভাটিকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন, রৌদ্রতাপ ঝাঁঝা করে জনহীন বেলা দুপহরে শূন্য চৌকির পানে চাহি, সেথায় সান্ত্বনা লেশ নাহি, বুক ভরা তার হতাশের ভাষা যেন করে হাহাকার, শূন্যতার বাণী ওঠে করুণায় ভরা, মর্মতার নাহি যায় ধরা। কুকুর মণিভারা যেমন করুণ চোখে চায়, অবুঝ মনের ব্যথা করে হায় হায়। কি হলো যে, কেন হলো কিছু নাহি বোঝে, দিনরাত ব্যর্থ চোখে চারিদিকে খোঁজে, চৌকির ভাষা যেন আরো বেশি করুণ কাতর, শূন্যতার মুখ ব্যথা ব্যাপ্ত করে প্রিয়হীন ঘর। চৌকির ভাষা যেন আরো বেশি করুণ কাতর, শূন্যতার মুখ ও ব্যথা ব্যপ্ত করে প্রিয়হীন ঘর। রাতে তোমায় দেখেছি হৃদে মাঝারে, ওগো বিদেশিনী, আমি আকাশে পাতিয়া গান শুনেছি শুনেছি তোমারই গান, আমি তোমারে সপেছি প্রাণ, ওগো বিদেশিনী। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, আমি অতি